বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM, শুধু 2 ঘন্টা হাতে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আরে সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী। এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস।
আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতের ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়। ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না, তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো। জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল, আরও বিড়বিড় করতে লাগলো, হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল। ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল,
যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও, আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই, আমি তোকে ছেড়ে দেব, শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়। এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও ওকে, মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়। রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। দুবার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু, এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি।
এবার যেতে দাও আমাকে। ওই ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়। আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা। এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়। তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল, রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজু স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে?